নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুনব পঞ্চতন্ত্র গল্প সমগ্রের মধ্যে থেকে একটি সুন্দর ছোট্ট গল্প। গল্পের নাম ব্রহ্মদত্ত ও হরিণ। গল্প পাঠে মৌসুমী। পুরাকালে বারাণসী ধামে ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেখতে ছিলেন খুব সুন্দর। তার গায়ের রং ছিল সোনালী, চোখ দুটি ছিল মণির মতন উজ্জ্বল, শিংগুলি ছিল রূপোর মতন চকচকে, আর পায়ের খুরগুলি ছিল ঝকঝকে মসৃণ। এ জন্মে বোধিসত্ত্বের নাম হয়েছিল ন্যাগ্রোধ মৃগরাজ। তার দলে ছিল 500 হরিণ। সেই বনে আরেকটি সোনালী হরিণ ছিল, তার নাম ছিল শাখামৃগ। শাখামৃগর দলেও 500 হরিণ ছিল। রাজা ব্রহ্মদত্ত হরিণের মাংস খেতে খুব ভালোবাসতেন। সেই জন্য প্রায় রোজই শিকার করতে বেরিয়ে তিনি হরিণ মেরে আনতেন। কিন্তু শিকারে তো আর একা একা যাওয়া যায় না। রাজার হুকুমে অনেক প্রজাকেও যেতে হতো তার সঙ্গে, না গেলে হতো খুব সাজা। প্রজাদের হলো খুব মুশকিল। রাজার সঙ্গে বনে ঘুরতে গিয়ে তাদের নিজেদের কাজকর্ম নষ্ট হতে বসল। তাই সবাই মিলে পরামর্শ করে একটা উপায় ঠিক করলো যে রাজার বাগানে তারা ঘাস লাগাবে, জলের ব্যবস্থা করবে, তারপর বনের হরিণ তাড়িয়ে নিয়ে এসে ঢুকিয়ে দেবে রাজার বাগানের মধ্যে। তারপর রাজাকে দেখিয়ে দেবে হরিণগুলো। রাজাকে আর হরিণ শিকার করবার জন্য বনে যেতে হবে না, নিজের বাগানেই রাজা হরিণ শিকার করতে পারবে। প্রজাদেরও আর নিজেদের কাজকর্ম ফেলে রাজার সঙ্গে বনে যেতে হবে না। পরামর্শ মতো কাজ করতে দেরি হলো না। রাজা তার বাগানে এসে হরিণ দেখে খুব খুশি হলেন। বন্দি হরিণদের মধ্যে ন্যাগ্রোধ মৃগরাজ এবং শাখামৃগও ছিল। সোনালী রঙের এই হরিণ দুটিকে দেখে ব্রহ্মদত্ত খুব খুশি হলেন। রাজা তাদের অভয় দিয়ে বললেন, তোমরা এখানে নিশ্চিন্তে থাকো, তোমাদেরকে কেউ মারবে না। এরপর থেকে হয় রাজা নিজে, না হয় তার পাচক রোজ হরিণ মারতে আসতো। প্রাণের ভয়ে হরিণেরা বাগানময় খুব ছোটাছুটি করত। ফলে রাজা বা পাচক একটি হরিণ মারতে গিয়ে অনেকগুলি হরিণ মেরে বসতো। অকারণে অনেকগুলি হরিণ মারা যেত। রোজই এরকম ঘটনা ঘটতে লাগলো। রাজা ব্রহ্মদত্ত তখন ন্যাগ্রোধ মৃগ ও শাখামৃগের সঙ্গে কথা বললেন। ঠিক হলো যে এরপর থেকে দুদল হরিণের ভিতর থেকে পালা করে রোজ একটি করে হরিণ এসে হাঁড়ি কাটে মাথা দেবে এবং রাজার পাচক গিয়ে তাকে বধ করবে। এর ফলে অকারণে অনেক হরিণকে প্রাণ দিতে হবে না। তারপর সেইভাবেই কাজ হতে লাগলো। রাজার পাচক রোজ একটি করে হরিণ মারতে লাগলো। একদিন শাখামৃগের দলের একটি হরিণীর পালা এলো। সে শাখামৃগের কাছে গিয়ে বলল, প্রভু, আমার পেটে বাচ্চা রয়েছে। এখন আমি মরলে একসঙ্গে 2টি প্রাণ নষ্ট হবে। এখন আমাকে ছেড়ে দিন, আমি পরে যাব। শাখামৃগ বলল, না, তা হয় না। আজ তোমারই পালা, তোমাকেই যেতে হবে। তোমার বদলে আমি অন্য কাউকে প্রাণ দিতে বলতে পারি না। এবার হরিণী গিয়ে কেঁদে পড়ল বোধিসত্ত্বের কাছে। তাকে সব কথা খুলে বলল। ন্যাগ্রোধ মৃগরূপী বোধিসত্ত্ব বললেন, আমি তোমায় প্রাণ বাঁচাবার ব্যবস্থা করব, তুমি নিশ্চিন্তে চলে যাও। কাউকে কিছু না বলে বোধিসত্ত্ব নিজেই গিয়ে হাঁড়ি কাটে মাথা রাখলো। রাজার পাচক তো রোজকার মতন হরিণকে মারতে এসে অবাক। সে তখনই ছুটে গিয়ে ব্রহ্মদত্তকে বলল, মহারাজ, আজ ন্যাগ্রোধ মৃগরাজ নিজেই হাঁড়ি কাটে মাথা দিয়ে রেখেছে, কিন্তু আপনি তো তাকে আর শাখামৃগকে মারতে বারণ করেছিলেন। এখন আমি কি করব? আমি কি ন্যাগ্রোধ মৃগরাজকে মেরে নিয়ে আসব? শুনে রাজা বললেন, চলো, আমি নিজে গিয়ে ব্যাপারটা দেখে আসি। বাগানে এসে ব্রহ্মদত্ত বললেন, বন্ধু মৃগরাজ,
তুমি হাঁড়ি কাটে মাথা দিয়ে রেখেছো কেন? আমি তো বলেছি তোমাকে আর শাখামৃগকে কেউ মারতে পারবে না। ন্যাগ্রোদ মৃগরাজরূপী বোধিসত্ত্ব বলল, মহারাজ, আজ যে হরিণীর পালা ছিল তার বাচ্চা হবে, সে মরলে পেটের বাচ্চাও মরবে, একসঙ্গে দুটি প্রাণ চলে যাবে। হরিণী আমার কাছে এসে পড়ে বলল তার বদলে আমি অন্য কোনো হরিণীকে পাঠাতে পারি না, কাজেই তার বদলে আমি নিজে চলে এলাম। ব্রহ্মদত্ত বললেন, মৃগরাজ, আজ তুমি যে দয়া এবং করুণার পরিচয় দিলে তা মানুষের মধ্যেও দেখা যায় না। তুমি ওঠো, আমি তোমাকে আর সেই হরিণীকে অভয় দিলাম, কেউ তোমাদের মারবে না। বোধিসত্ত্ব বললেন, এতে তো মাত্র একটি হরিণী এবং একটি হরিণ অভয় পেল, বাগানের অন্য হরিণীর কি হবে? কাল তো আপনি আবার হরিণ মারবেন। রাজা বললেন, ঠিক আছে, আমি বাগানের সমস্ত হরিণকে অভয় দিলাম, তুমি হাঁড়িকাঠ থেকে ওঠো মৃগরাজ। বোধিসত্ত্ব বললেন, মহারাজ, বাগানের হরিণরা না হয় বাঁচল, বনের অন্য হরিণদের তো আপনি মারবেন। ঠিক আছে, বনের হরিণরাও আর মারব না, তুমি উঠে এসো মৃগরাজ। বোধিসত্ত্ব বললেন, হরিণরা বেঁচে গেল, কিন্তু আপনি তো বনের অন্য পশুদের মারবেন, তাদের রক্ষার কি হবে? ব্রহ্মদত্ত বললেন, বেশ, বনের পশুদের আমি অভয় দিলাম। বোধিসত্ত্ব বললেন, পশুরা তো বাঁচল, কিন্তু পাখিদের কি হবে? আমি আর কোনো পাখি মারব না, তুমি হাঁড়িকাঠ থেকে উঠে এসো মৃগরাজ। পশু পাখিরা অভয় পেল ঠিকই, কিন্তু জলের প্রাণীদের কি হবে? আমি তাদেরও অভয় দিলাম, আজ থেকে আমি আর কোনো প্রাণীকে হত্যা করব না। মৃগরাজ, তুমি হাঁড়িকাঠ থেকে উঠে এসো। বোধিসত্ত্ব এবার হাঁড়িকাঠ থেকে উঠলেন। ব্রহ্মদত্তের কাছে এসে বললেন, মহারাজ, এখন থেকে আপনি সমস্ত প্রাণীদের বন্ধু হলেন। অহিংসার পথে চললে আপনার মঙ্গল হবে। আপনি মাতা, পিতা, পুত্র, কন্যা, গৃহসন্ন্যাসী এবং সাধারণ মানুষের প্রতি ভালো ব্যবহার করুন, এতে আপনার পূর্ণ হবে। মৃত্যুর পরে দেবলোকে গিয়ে দেবতা হবেন। এইভাবেই বোধিসত্ত্ব রাজা ব্রহ্মদত্তকে অনেক ধর্ম উপদেশ দিলেন। তারপর রাজা বাগানের সমস্ত দরজা খুলে দেওয়ার জন্য আদেশ দিলেন। ন্যাগ্রোদ মৃগরাজ এবং শাখামৃগ নিজের নিজের দল নিয়ে বনে চলে গেলেন। সেখানে সমস্ত পশু পাখিরা নির্ভয়ে দিন কাটাতে লাগল। এই ন্যাগ্রোদ মৃগরাজই পরে এক জন্মে সিদ্ধার্থ গৌতম রূপে জন্মগ্রহণ করেন। এই সিদ্ধার্থ হল বুদ্ধদেব। এই কাহিনী শেষ করে শান্ত অর্থাৎ বুদ্ধদেব বললেন, তখন দেবদত্ত ছিল শাখামৃগ, আর তার শিষ্যগণ ছিল তার শাখামৃগের অনুচরবর্গ। কুমার কাশ্যপের জননী ওই ভিক্ষুণী ছিল সেই হরিণী। কুমার কাশ্যপ ছিলেন তার শাবক। তখন আনন্দ ছিল সেই রাজা, এবং আমি ছিলাম ন্যাগ্রোদ মৃগ জাতক। নমস্কার। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য এবং একাদশীর বিভিন্ন পারণের ব্রত কথা শোনার জন্য, বিভিন্ন পুজো পার্বণের ব্রত কথা, বাংলা ক্যালেন্ডার, পঞ্জিকা, এই ধরনের বিভিন্ন দরকারি জিনিসের ভিডিও দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো গল্প নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।